প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন সবাই। আমি আজ আলোচনা করব বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন নিয়ে। এই নাটকটিকে ভালোভাবে বুঝতে হলে প্রথমেই নাটকের চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। নাটকটির মধ্যে দু ধরনের চরিত্র রয়েছে, ভালো এবং মন্দ। ভালো চরিত্রগুলোর মধ্যে আমরা পাই প্রধান সমাদ্দার, যিনি কুঞ্জর চাচা, শ্রীপতি ও ভূপতির পিতা। এরপর রয়েছে কুঞ্জ। কুঞ্জই হচ্ছে নাটকের মূল চরিত্র। তারপর রয়েছে রাধিকা, কুঞ্জর স্ত্রী। মাখন রয়েছে কুঞ্জর ছেলে, যে দুর্ভিক্ষে মারা যায়। এরপর রয়েছে নিরঞ্জন। নিরঞ্জনও এই নাটকের প্রধান চরিত্র। সে হচ্ছে কুঞ্জর ভাই বিনোদিনী, নিরঞ্জনের স্ত্রী। এবং রয়েছে দয়াল মণ্ডল, প্রধানের প্রতিবেশী। মন্দ চরিত্রগুলোর মধ্যে রয়েছে হারু দত্ত, গ্রামের জোদ্দার। কালীধন রয়েছে শহরের আড়তদার ও নারী পাচারকারী। এবং রয়েছে রাজীব সরকার, যিনি কালীধনের সহকারী। আমাদের এই নাটকটি 1943 সালের মহামন্বন্তর বা দুর্ভিক্ষ ও কলকাতা শহরে তার অভিঘাত, এই নাটকের মূল প্রেক্ষাপট। নাটকটিতে মোট 4টি অঙ্ক এবং 15টি দৃশ্য রয়েছে। আমি প্রতিটি অঙ্কের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরছি। প্রথম অঙ্ক, এখানে 5টি দৃশ্য রয়েছে। সালটা এখন 1942। আগস্ট আন্দোলন হচ্ছে। আন্দোলনে আমিনপুর গ্রামের প্রধান সমাদ্দার তার 2 ছেলে শ্রীপতি এবং ভূপতিকে হারিয়েছে। কুঞ্জর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে প্রধান সমাদ্দার মাঝে মাঝে তার 2 সন্তানের নাম ধরে শোক প্রকাশ করছে এবং বলছে, আমি প্রাণ দেব রে কুঞ্জ, আমি প্রাণ দেব। আশেপাশে এখনো আন্দোলনের 2 পক্ষের মধ্যে মারামারি চলছে। আশেপাশে থেকে মারামারির শব্দ ভেসে আসছে। শব্দ শুনে পরিবারের মহিলারা আতঙ্কিত হচ্ছে। এরই মাঝে কুঞ্জ এবং প্রধানের কথা হচ্ছে। তারা এখন বনের মধ্যে বউ বাচ্চা নিয়ে লুকিয়ে আছে। বিষয়টা কুঞ্জর ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই তাদের। প্রধান প্রায় অপ্রকৃতিস্থ হয়ে গেছে। 2 ছেলের নাম ধরে ঘন ঘন শোক করছে এবং বলছে, আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ, আমার অন্তর জ্বলে গেছে। তাদের এমন কথাবার্তার মাঝেই যুধিষ্ঠির আসে তাদের কাছে। যুধিষ্ঠির আগস্ট আন্দোলনের একজন নেতা। সে কয়েকটি কথা বলতে এসেছে এখানে। এর আগেও কাবুলিওয়ালার ছদ্মবেশে একবার এসে দেখে গেছে তাদের। কুঞ্জ এবং প্রধানের সাথে যুধিষ্ঠির পূর্ব থেকেই পরিচিত। যুধিষ্ঠির আন্দোলন সম্পর্কে কুঞ্জকে বিভিন্ন কথা বলে। তাদের এই আন্দোলনকে সফল করতে হলে সামনে আসা যে কোনো বাধাকেই তাদের অতিক্রম করতে হবে। এতে তাদের পরিণাম ভয়াবহ হবে। তাদের প্রতিটি পদক্ষেপ রক্তরেখায় রঞ্জিত হবে, তাহলেই তারা বিজয়ী হবে। এরকমভাবে আন্দোলন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে যুধিষ্ঠির চলে যায়। কিছুক্ষণ পর কুঞ্জর জেঠিমা পঞ্চাননী কয়েকজন লোক নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, কিন্তু লোকগুলো পেরে ওঠে না। কেউ মারা যায়, কেউ মৃত্যুর ভয়ে পালিয়ে যায়। পঞ্চাননী বাঁশের একটি বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার কপাল ফেটে রক্ত বের হতে থাকে। ধীরে ধীরে পঞ্চাননীর কণ্ঠ নির্বাক হয়ে আসে। তখনও সে শুয়ে শুয়ে সকলকে এগিয়ে যেতে নির্দেশ করে। কিছুক্ষণ পর পঞ্চাননী মারা যায়। আগস্ট আন্দোলনের 1 বছর পার হয়ে গেছে। সময়টা এখন 1943 সাল। বাংলার বুকে নেমে এসেছে ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে আমিনপুরের মানুষদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। 1 বছর আগেও যে ছিল এই আমিনপুর গ্রামের প্রধান, যে ছিল আগস্ট আন্দোলনের একজন সংগ্রামী প্রতিবাদী কণ্ঠস্বর, যে ছিল বিপ্লবী, যাকে সকলেই মান্য করত, সম্মান করত, সেই প্রধানের অবস্থাও এখন শোচনীয়। অভাবে পড়ে কিছুদিন পূর্বে এই গ্রামেরই বর্তমান ধনী জোদ্দার হারু দত্তের কাছে অল্প মূল্যে কিছু জমি বিক্রি করেছে। সেই টাকাও এখন নেই, সব ফুরিয়ে গেছে। এখন তাদের ঘরে খাবার নেই। সকলেই ক্ষুধায় কাতর। ক্ষুধায় সকলেই বিভিন্ন দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে। তার উপর প্রধানের আছে সেই আগস্ট আন্দোলনে 2 পুত্র হারানোর শোক।
প্রধানের ছন্নছাড়া গৃহস্থালী। একটি দোচালা ঘরের বারান্দার ওপর প্রধান, কুঞ্জ, নিরঞ্জন, মাখন বসে আছে। ঘর থেকে রাধিকা কিছু ধান বের করে এনে কুঞ্জর সামনে রাখে। এই ধানগুলোই এখন তাদের শেষ সম্বল। ঘরে আর এমন কিছুই নেই যা বিক্রি করে তারা কিছু চাল কিনে এনে খেয়ে বাঁচতে পারে। এমন অভাব অনটন নিয়ে তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হতে থাকে। তারপর কুঞ্জ রাধিকার কাছে তার মায়ের দেওয়া মল জোড়া চায়। মলগুলো বিক্রি করে চালের ব্যবস্থা করবে, কিন্তু এগুলো মায়ের শেষ স্মৃতি বলে রাধিকা মলজোড়া দিতে চায় না। তখন কুঞ্জ কিছুটা রেগে গিয়ে ঘরে গিয়ে কিছু হাঁড়ি পাতিল বের করে আনে। এগুলো সে বিক্রি করে চাল নিয়ে আসবে। কুঞ্জ হাঁড়ি পাতিলগুলো নিয়ে বেরিয়ে গেলে সংসারের ওপর রেগে গিয়ে নিরঞ্জন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। তখন নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী চলে আসে এবং নিরঞ্জনের সংসার ছেড়ে চলে যাওয়া নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হতে হতে প্রায় ঝগড়ার মতো হয়ে যায়। বিনোদিনীর উপর নিরঞ্জন বিরক্তি প্রকাশ করে। এতে কষ্ট পেয়ে বিনোদিনী কান্না করে দেয়। এদের ঝগড়া শুনে কুঞ্জ ফিরে আসে। এসে দেখতে পায় বিনোদিনী কান্না করছে। তখন কুঞ্জ মনে করে হয়তো নিরঞ্জন বিনোদিনীকে মেরেছে। স্ত্রীলোকের গায়ে হাত দেওয়ায় কুঞ্জ খুবই রেগে যায় নিরঞ্জনের ওপর। তখন কুঞ্জ রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা লাঠি দিয়ে নিরঞ্জনের মাথায় আঘাত করে। এতে নিরঞ্জনের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। তখন কুঞ্জ নিরঞ্জনকে এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। পরক্ষণেই হুঁশ ফিরে আসে কুঞ্জর। তখন সে রক্ত দেখে বিচলিত হয়ে পড়ে এবং বিমূঢ়ভাবে নিরঞ্জনকে ফিরে আসতে বলে, কিন্তু নিরঞ্জন ফিরে আসে না, সে চলে যায়। বারান্দার ওপর বসে প্রধান আনমনে তামাক টেনে চলেছে, আর কুঞ্জ উঠোনে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি এবং প্রধানের জমি বিক্রি নিয়ে আলোচনা চলছে। তাদের অবস্থা এখন খুবই খারাপ। কিছু জমি বিক্রি না করলে না খেয়ে মরে যেতে হবে সকলকে। তাই প্রধান পুনরায় কিছু জমি বিক্রি করতে চাইছে, কিন্তু কুঞ্জ নিষেধ করছে। কুঞ্জ বলছে, এর আগেও তো কিছু জমি প্রধান বিক্রি করেছে, তাতে কোনো লাভ হয়নি। এখন সে আগের মতোই অবস্থা। আবার যদি এই জমিটুকু বিক্রি করা হয় তাহলে লাভ কিছুই হবে না। এই টাকাও ফুরিয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। মাঝখান থেকে জমিটুকু হারিয়ে যাবে চিরতরে। এর থেকে জমি বিক্রি না করাই ভালো। যেভাবে চলছে সেভাবেই চলুক, ভাগ্যে যা আছে তাই হবে। এভাবে কুঞ্জ প্রধানকে বুঝাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে প্রধানের প্রতিবেশী দয়াল আসে। দয়ালের সাথেও তাদের জমি বিক্রি নিয়ে কথা হয়। দয়াল কুঞ্জর মতকেই সমর্থন করে। সে বলে, জমি তো সেও বিক্রি করেছিল, কিন্তু এখন কিছুই নেই তাদের। জমি বিক্রি করে সে অনেক বড় ভুল করেছে। এতগুলো জমি বিক্রি করে কি হলো তাদের? এখন তো তারা না খেয়ে কষ্ট করছে। দয়ালের স্ত্রী অসুস্থ হয়ে গেছে না খেতে পেয়ে। এক মুঠো চালের জন্য দয়াল আজ মানুষের বাড়ি বাড়ি ঘুরছে। তখন দয়াল কুঞ্জর কাছে এক মুঠো চাল চায়। তার স্ত্রী রাঙার মায়ের কষ্ট সে আর সহ্য করতে পারছে না। কিন্তু চাল কুঞ্জ কোত্থেকে দেবে? সে তো ঘটি বাটি বিক্রি করে কিছু চাল এনেছে, কিন্তু এত বড় সংসার একবেলা কারো পুরো পেট ভরবে না। তারপরও দয়ালকে কুঞ্জ ফিরিয়ে দিতে পারে না। তাই সেখান থেকেই কুঞ্জ দয়ালকে এক মুঠো চাল দেয়। দয়াল তাই নিয়েই খুশি। অল্প কিছু খেয়ে আগে রাঙার মায়ের ক্ষুধাটা নিবারণ হোক। গত দুদিন ধরে সে না খাওয়া, পরেরটা পরে দেখা যাবে। কোনো উপায় না হলে সকলের সাথে শহরে গিয়ে ভিক্ষে করে খাবে। এমন সময় কুঞ্জর ছেলে মাখন দৌড়ে এসে বলে যে এদিকে 7-8 হাত উঁচু হয়ে বন্যা আসছে। সকলকে উঁচু জায়গায় থাকতে হবে, নইলে মারা পড়বে সকলেই। কুঞ্জ বন্যার শোঁ শোঁ শব্দ শুনতে পেল সেখান থেকে। দয়াল দৌড়ে চলে গেল তার বাড়িতে। ইতোমধ্যেই ঝড় শুরু হয়েছে। বন্যা খুব কাছেই চলে এসেছে। বাতাসের ঝাপটায় দয়ালের দোচালাটা ঘন ঘন নড়তে থাকে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আশেপাশে গাছের ডাল ভেঙে পড়ছে। ধীরে ধীরে ঝড় বাড়তে থাকে। বন্যা এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দোচালাটা কিছুক্ষণ পর ভেঙে পড়ে। নিচে বিনোদিনী, কুঞ্জ চাপা পড়ে। রাধিকা, দয়াল, মাখন অনেক কষ্ট করে তাদের সকলকে উদ্ধার করে। বিনোদিনী জ্ঞান হারিয়েছে।
রাধিকা তার জ্ঞান ফিরাবার চেষ্টা করছে। ঝড় বন্যা এখনো চলছে। ঘর ভেঙে যাওয়ায় প্রধান হায় হায় করতে থাকে। থাকার মধ্যে এই একটি সম্বলই তাদের ছিল। এখন কি হবে তাদের? কোথায় যাবে তারা? দয়ালের কথাই কি তাহলে সত্যি হবে? তাদের সকলকে শহরে গিয়ে ভিক্ষে করে খেতে হবে। কিছুক্ষণ পর দয়াল সেই চালগুলো, অর্থাৎ ঝড়ের পূর্বে কুঞ্জ যে চালগুলো দয়ালকে দিয়েছিল, সেই চালগুলো নিয়ে কাঁদতে কাঁদতে প্রধানের এখানে আসে। সে এই চালগুলো ফিরিয়ে দিতে এসেছে, কারণ যার জন্য চালগুলো নিয়েছিল সেই রাঙার মা আর বেঁচে নেই। বন্যায় এসে ঘর সহ তাকে ভাসিয়ে নিয়ে গেছে কোথায়। দয়াল রাঙার মায়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। ভাঙাচোরা ঘর, চালা থেকে খড়গুলো খসে খসে পড়ছে। প্রধানের বাড়ির সকলের মুখে দারিদ্র্যের স্পষ্ট ছাপ। উঠোনে বিনোদিনী বসে চুলায় জগডুমুর সেদ্ধ করছে খাওয়ার জন্য। বারান্দায় অসুস্থ মাখন বসে আছে। সে খুব ক্ষুধার্ত। ক্ষুধায় মাখন অসুস্থ হয়ে পড়েছে। বিনোদিনী যা সিদ্ধ করছে মাখন তা খেতে চাইছে না। এসব খাবার তার আর ভালো লাগে না। কিছুক্ষণ পর প্রধান কিছু কাঁকড়া নিয়ে আসে। এগুলো সে বিলের পচা পানি থেকে অনেক কষ্ট করে ধরেছে। পচা পানিতে তার শরীর এখন চুলকাচ্ছে। এই কাঁকড়াগুলো ভালো করে সেদ্ধ করে তারা খাবে। মাখনও কাঁকড়া খেতে চাইল। তখন বাড়িতে কুঞ্জ চলে আসে। সে সাথে করে কাউনের চাল নিয়ে এসেছে। কোত্থেকে যেন কুড়িয়ে অনেকগুলো শাকপাতা নিয়ে এসেছে রাধিকা। সকলেই মাখনের বিষয়ে কথা বলছে। কুঞ্জ বলছে, ডাক্তার জিতেন বাবু বলে দিয়েছে মাখনকে যেন কিছু খেতে দেওয়া না হয়। খেতে দিলে ওর অসুখ আরো বাড়বে। তখন প্রধান বলে, আসলে না খেতে পেরে মাখনের অসুখ হয়েছে। খেতে দিলে ও ঠিক সুস্থ হয়ে উঠবে। এই রোগ হচ্ছে খাবার না পাওয়ার রোগ, না খেয়ে থাকার রোগ। প্রায় 1 মাস হতে চলল, তেমন কোনো খাবারই পাচ্ছে না ছেলেটা। এই নিয়ে কুঞ্জোর সাথে প্রধানের কিছুটা তর্ক হয়। প্রধান বলে, আমি কখনোই ভুলবো না যে শুধুমাত্র না খেতে পেয়ে মাখন ছেলেটা মারা গেল। এখনো সেই একই অবস্থা। দুর্ভিক্ষে আশেপাশের মানুষগুলো মারা যাচ্ছে। ঘন ঘন শ্মশানে জ্বলে উঠছে আগুন। বাতাসে ভেসে আসছে মানুষ পোড়া গন্ধ। মাখনের অসুখ আরো বেড়েছে। সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এখন আর শোয়া থেকে উঠে দাঁড়াতে পারে না। কথা বলতে খুব কষ্ট হয়। রাধিকারও অসুখ। কুঞ্জ, প্রধান কেউ বাড়ি নেই। এমন সময় গ্রামের জোতদার হারু দত্ত প্রধানের বাড়িতে আসে। প্রধান সেদিন তাকে আসতে বলেছিল জমি জমার বিষয়ে, সেজন্য সে এসেছে। কিন্তু প্রধান এখন বাড়ি নেই, কিছুক্ষণের মধ্যেই আসবে। রাধিকা হারু দত্তকে বসতে বলে। কিছুক্ষণ পর বাড়িতে আসে প্রধান। হারু দত্ত প্রধানের সাথে তার জমি বিক্রির বিষয়ে কথা বলতে থাকে। প্রধান সেদিন বলেছিল বাকি জমিটুকু সে হারু দত্তের কাছে বিক্রি করে দিবে। এজন্যই হারু দত্ত এসেছে প্রধানের কাছে। কিন্তু প্রধান এখন বলে সে জমি বিক্রি করবে না। কুঞ্জ জমি বিক্রি করতে দিবে না। কিছুক্ষণ পর কুঞ্জ চলে আসে বাড়িতে। কুঞ্জ হারু দত্তকে বলে ওই জমি প্রধান বিক্রি করবে না। তখন হারু দত্ত জমি কেনার জন্য বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু কুঞ্জ বারে বারে বলে যে ওই জমি বিক্রি হবে না। এভাবে এক কথায় দুই কথায় কুঞ্জর সাথে হারু দত্তের তর্ক বেঁধে যায়। তখন হারু দত্ত কুঞ্জকে ছোট লোক বলে গালি দিতে থাকে। কুঞ্জ এর প্রতিবাদ করলে হারু দত্ত তার লাঠিয়াল বাহিনী এনে কুঞ্জকে খুব পেটায়। লাঠিয়ালরা প্রধানকেও মারধর করে। অপমানে কুঞ্জ শিশুর মতো কাঁদতে থাকে। এই অবস্থা দেখে মাখন তার সর্বশক্তি দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করে। একটু দাঁড়াতেই মাথা ঘুরে মাখন মাটিতে পড়ে যায়। তখন রাধিকা বিনোদিনী দৌড়ে মাখনের কাছে যায়। ধীরে ধীরে মাখন নিস্তেজ হয়ে পড়ে। রাধিকা চিৎকার করে কাঁদতে থাকে। মাখন মারা যায়। দ্বিতীয় অঙ্ক। 5টি দৃশ্য রয়েছে। কালীধন তার গদিতে হেলান দিয়ে বসে আছে। মোটা কালো নাদুস নদুস চেহারা তার। গায়ে একটা ফতুয়া, গলায় সোনার চেন, হাতে সোনার তাবিজ। তার সামনে এক কোনায় বসে আছে হারু দত্ত। হারু দত্তের মহাজন হলো কালীধন, সহযোগীও বলা যায়। কালীধনের চালের ব্যবসা।
সাথে মেয়েদের একটি আশ্রমও দেখাশোনা করে সে। কালীধনের চালের আড়তে অনেক মানুষ কাজ করে। তাদের মধ্যে একজন হলো রাজীব সরকার। সে কালীধনের ডান হাত। আরেকজন বিশ্বস্ত লোক কাজ করে, নাম রাখহরি। এই রাখহরি মূলত নিরঞ্জন, কুঞ্জর ছোট ভাই। সে এখানে ছদ্মনামে কাজ করছে। ব্যবসার পরিস্থিতি নিয়ে কালীধনের সাথে হারু দত্তের কথাবার্তা হচ্ছে। আজ হারু দত্ত 700 বস্তা চাল নিয়ে এসেছে কালীধনের কাছে। হারু দত্ত কৃষকদের থেকে অল্প মূল্যে চাল কিনে এনে কালীধনের কাছে বেশি মূল্যে বিক্রি করে। কালীধন সেই চালগুলো আবার চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করে। এভাবে দুর্ভিক্ষের সুযোগ নিয়ে দুজনেই বেশ টাকা কামিয়েছে। তারা সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না। সাধারণ মানুষের মৃত্যু তাদের ব্যবসার মূলধন হিসেবে কাজ করে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর হারু দত্ত কিছু পাওনা টাকা নিয়ে চলে যায়। কালীধনের পাশে বসে রাজীব সরকার ব্যবসার হিসেব করছে। সকালবেলা বিপিন বাবুর কাছে 24 নম্বর চালান দিয়ে অনেক চাল পাঠিয়েছে। সেই নিয়ে রাজীব সরকারের সাথে এবং রাখহরি অর্থাৎ নিরঞ্জনের সাথে কালীধন কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আসে কালীধনের কাছে। ভদ্রলোক নিজেকে সাধারণ গেরস্থ বলে পরিচয় দেয়। সে এসেছে তার বাড়ির জন্য কিছু চাল ক্রয় করতে, কিন্তু কোথাও চাল পাওয়া যাচ্ছে না। কালীধন প্রথমে বলে যে চাল নেই। তারপর ভদ্রলোক যখন বলে কালীধন চালের জন্য যে দাম চাইবে ভদ্রলোক সেই দামই দিতে রাজি আছে, তখন কালীধন প্রতি সের চালের জন্য 50 টাকা করে চায়। এত টাকার কথা শুনে ভদ্রলোক চমকে ওঠে। এর আগেও ভদ্রলোক চাল নিয়েছে, তখন 35 টাকা করে রেখেছিল। ভদ্রলোক আরও কম মূল্যে অর্থাৎ 40 টাকা করে দিতে রাজি হয়। 15 সের চাল সে চায়। তার বাড়িতে সকলে না খেয়ে আছে, খুব সমস্যা হচ্ছে। কিন্তু কালীধন ভদ্রলোককে চাল দেয় না। চাল নেই বলে এখান থেকে চলে যেতে বলে। ভদ্রলোক চালের জন্য খুব অনুনয় করতে থাকে। তখন রাজীব সরকার ভদ্রলোককে দুর্ভিক্ষের পোকামাকড় বলে অভিহিত করে তাকে এখান থেকে বের করে দিতে বলে। এই নিয়ে ভদ্রলোকের সাথে রাজীব সরকার এবং কালীধনের বেশ তর্ক হয়। ভদ্রলোক পুলিশের কাছে অভিযোগ করতে চায়, কিন্তু তারা পুলিশকেও ভয় পায় না। তারা বলে, পুলিশ তো পুলিশ, অনেক জজ ম্যাজিস্ট্রেট তারা পকেটে ভরে রাখে। এসব শুনে ভদ্রলোক রাগান্বিত হয়ে এখান থেকে বেরিয়ে যায়। একটা পার্কের অংশ, কোণে একটা বেঞ্চ পাতা। ভিতরে 20-25 জন ভিক্ষুক ভিড় করে বসে আছে। ভিড়ের মাঝে আছে প্রধান, কুঞ্জ, রাধিকা ও বিনোদিনী। প্রধান একটা ছেঁড়া জামা সেলাই করছে। রাধিকা বসে মাথার চুলে বিলি দিচ্ছে। কুঞ্জ গালে হাত দিয়ে কি ভাবছে। বিনোদিনী অন্য একটি মেয়ের সাথে কথা বলছে। শহর থেকে কয়েকজন সাংবাদিক এসেছে দুর্ভিক্ষের খবর তৈরি করতে। হঠাৎ পার্কের এই অংশের দৃশ্য দেখে তারা খুশি হয়ে যায়। এসব মানুষকে নিয়ে কোনো খবর ছাপালে তাদের অনেক নাম হবে। এজন্য তারা সন্তান কোলে থাকা একজন ভিখারিনীকে পয়সা দেয় দাঁড়িয়ে একটু হেসে ছবি তোলার জন্য। মেয়েটি তখন ফটোগ্রাফারের কথা মতো তাই করে। ছবিটি তুলে ফটোগ্রাফাররা খুবই খুশি হয়। এই ছবিটির নাম দেয় তারা বাংলার ম্যাডোনা। কিছুক্ষণ পর ফটোগ্রাফার দুজন বৃদ্ধ পাগল প্রায় প্রধানকে দেখে বসে বসে কিছু সেলাই করতে। তখন তারা প্রধানের দিকে যায় এবং পূর্বের মতোই পয়সার বিনিময়ে ছবি তুলতে বলে। প্রধান ফটোগ্রাফারের কথা মতো দাঁড়িয়ে প্রস্তুত হয়। এই ছবিটিও অনেক ভালো হয়েছে। ফটোগ্রাফাররা এই ছবির নাম দেয় গ্রেট প্যাট্রিয়ার্ক। কিছুক্ষণ পর ফটোগ্রাফার দুজন চলে গেলে একজন ডোম আসে। সে ঢোল পিটিয়ে সকলকে বলতে থাকে যে একটু পর বাজার খোলায় খিচুড়ি দেওয়া হবে। এখানে যেসব ভিক্ষুক আছে তারা সকলেই যেন শীঘ্রই বাজার খোলা চলে যায়, পরে গেলে খিচুড়ি পাওয়া যাবে না। তখন সকলের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। রাধিকা, কুঞ্জ আগে আগে যেতে থাকে। প্রধান একেবারে পেছনে পড়ে যায়। বিনোদিনীর কোনো খোঁজ নেই। সকলেই পার্ক ছেড়ে চলে গেলে বিনোদিনী পার্কে ফিরে আসে। সে গিয়েছিল ভিক্ষের সন্ধানে। তারপর এখানে এসে কাউকে দেখতে পায় না। তখন সেখানে একজন বখাটে যুবক আসে। বখাটে যুবকটি বিনোদিনীর সাথে কথা বলে তার পরিচয় জানতে চায়। পরে যখন জানতে পারে যে মেয়েটি অসহায়,
এবং সে তার স্বামীর খোঁজে, অন্যের খোঁজে এখানে এসেছে, তখন বখাটে যুবকটি বিনোদিনীর একটা বিহিত করে দিবে, অর্থাৎ সাহায্য করবে বলে কথা দেয়। তারপর বলে এখানে একটি বাড়িতে তার বেশ ধনী এক আত্মীয় থাকে, সে বিনোদিনীকে সেই বাড়িতে নিয়ে যাবে। সেই বাড়িতে বিনোদিনী অনেক খাবার পাবে। এর বিনিময়ে বিনোদিনীকে সেই বাড়িতে ধোয়া মোছার কাজ করতে হবে এবং মাঝে মাঝে তার মালিককে শরীর দিয়ে একটু খুশি করতে হবে। সহজ সরল বিনোদিনী বিষয়টা না বুঝেই সেখানে যেতে রাজি হয়। তখন বখাটে যুবকটি খুশি মনে বিনোদিনীকে নিয়ে চলে যায়। শহরের রাজপথ, পাশেই এক ধনীর আবাস ভবন। ভবনটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আজ এই ভবনের মালিকের মেয়ের বিয়ে। সে প্রায় 1000 মানুষকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রিত অতিথিরা এখানে এসে এবং খাবার খেয়ে বেশ খুশি হয়েছে। সকলেই মালিকের প্রশংসা করছে। বাড়ির পাশে একটা ডাস্টবিন। সেই ডাস্টবিন থেকে কুঞ্জ এবং রাধিকা উচ্ছিষ্ট খাবার খুঁজে খাওয়ার চেষ্টা করছে। প্রধানও আছে তাদের পাশে। সে সেই বাড়িটির দিকে হাত তুলে দুটো ভাতের জন্য কাতর আবেদন জানাচ্ছে, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর ডাস্টবিনে একটা কুকুর আসে এবং তার ভাগের খাবার মানুষ খাচ্ছে দেখে সে ঘেউ ঘেউ করতে থাকে। এতে কুঞ্জ খুব রেগে যায় এবং সে কুকুরের সাথে ধস্তাধস্তি করতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে কুকুরটি কুঞ্জর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। রক্তে ভেসে যায় কুঞ্জর হাত। রাধিকা তার কাপড় ছিঁড়ে কুঞ্জর হাতের ক্ষতস্থান বেঁধে দেয়। প্রধান সেই পূর্বের মতোই বাড়িটির দিকে হাত তুলে ভাতের জন্য অনুনয় করতে থাকে। একসময় সে বিরক্ত হয়ে বলতে থাকে, আর কত চেঁচাবো ভাতের জন্য? তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না? অন্তর কি তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু? কত অন্ন তোমাদের রাস্তায় ছড়িয়ে আছে, আর এই বুড়ো মানুষটাকে এক মুঠো অন্ন দিতে পারছো না তোমরা? তোমাদের কি প্রাণ নেই? নিজেদের এই অবস্থা দেখে কুঞ্জ কেঁদে ফেলে, রাধিকাও কেঁদে ফেলে। তারা দুজন দুজনের দিকে অশ্রু ভরা চোখে তাকিয়ে থাকে। হারু দত্তের বাড়ি। দুপুরবেলা সামনের বারান্দায় জলচৌকির ওপর উবু হয়ে বসে তামাক টানছে হারু দত্ত। একটু দূরে 3জন অল্প বয়সী মেয়ে গায়ে কাপড় জড়িয়ে বসে আছে। এই 3জনের একজন খুকির মা। তার সাথে হারু দত্তের খুব ভাব। খুকির মাই হারু দত্তকে মেয়ে জোগাড় করে দেয়। হারু দত্ত মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে কালীধনের আশ্রমে রেখে আসে। কালীধন সেই আশ্রমে মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করায় এবং কিছু মেয়েকে অন্য কোথাও বিক্রি করে দেয়। তবে এসব কথা হারু দত্ত কাউকে বলে না। সে গ্রামে প্রচার করে যে গ্রামে যারা দুরাবস্থায় আছে সেসব মেয়েদেরকে সে শহরে নিয়ে গিয়ে বিভিন্ন কাজে লাগিয়ে দেবে। এটা সে এই গ্রামের গরিব মানুষের কথা ভেবেই করছে। নিজ খরচে সে এসব সামাজিক কাজ করছে। এতে তার কোনো লাভ নেই। সে তার লাভ চায় না, সে চায় গরিবদের লাভ। গরিবদের উপকার করতে সে সদা প্রস্তুত। বাকি দুটো মেয়ের একটির নাম মাতি, পুরো নাম মাতঙ্গিনী। মেয়েটির বৃদ্ধ বাবা চন্দর একটু দূরেই বসেছিল। হারু দত্ত বিভিন্ন কথা বলতে বলতে একটি দলিলে চন্দরার থেকে টিপসই নেয় এবং কিছু টাকা দিয়ে দেয় মাতির বিনিময়ে। অর্থাৎ চন্দর তার মেয়ে মাতিকে কিছু টাকার বিনিময়ে হারু দত্তের নিকট বিক্রি করে দেয়। মা মরা মেয়ের জন্য চন্দরের খুব খারাপ লাগে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর হারু দত্ত সেই দুটো মেয়েকে নিয়ে নৌকাযোগে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। সেবাশ্রমের একটি কক্ষ। বিনোদিনী এবং নিরঞ্জন কথা বলছে। পার্কের সেই ছেলেটি বিনোদিনীকে এই সেবাশ্রমে নিয়ে এসে কালীধনকে দিয়ে দিয়েছে। বিনোদিনীর থেকে নিরঞ্জন প্রধান কুঞ্জদের সাথে হারু দত্তের ঝগড়া সম্পর্কে জানতে পারে হারু দত্তের নানা রকম ভণ্ডামি সম্পর্কেও। তাই হারু দত্তের উপর রাগে ফুঁসতে থাকে নিরঞ্জন। নিরঞ্জন যে করেই হোক এর একটা বিহিত করবে এবং হারু দত্তকেও উচিত শিক্ষা দিবে। কিছুক্ষণ পর সেখানে রাজীব সরকার চলে আসে। রাজীব এসে দেখে যে আশ্রমের মেয়ের সাথে নিরঞ্জন কথা বলছে। রাজীব নিরঞ্জন এবং বিনোদিনীর সম্পর্ক জানে না। সে ভাবে হয়তো নিরঞ্জন এই মেয়েটির সাথে প্রেম করছে।
রাজীব বিনোদিনীকে অন্দরের ভেতরে চলে যেতে বলে। বিনোদিনী চলে গেলে রাজীব নিরঞ্জনকে গালমন্দ করতে থাকে। এর মধ্যে সেখানে কালীধন চলে আসে। সে এসে নিরঞ্জনকে বিভিন্নভাবে গালমন্দ করে। তারপর রাজীবকে বলে নিরঞ্জনের পাওনা বেতন পরিশোধ করে তাকে যেন একেবারে বের করে দেওয়া হয়। তারপর দারোয়ানকে ডেকে বলে কখনো যেন নিরঞ্জনকে এখানে প্রবেশ করতে দেওয়া না হয়। কিছুক্ষণ পর দুজন মেয়ে নিয়ে হারু দত্ত প্রবেশ করে। কালীধন হারু দত্তের সাথে কথা বলতে অন্য রুমে চলে যায়। সেই সুযোগে নিরঞ্জন পুনরায় এই ঘরে প্রবেশ করে বিনোদিনীর সাথে দেখা করে। নিরঞ্জন বিনোদিনীকে এখানেই কোথাও লুকিয়ে থাকতে বলে চলে যায়। যাওয়ার সময় বিনোদিনীকে বলে যায় সে এর একটা বিহিত করতে যাচ্ছে। হারু দত্ত এবং কালীধনের মধ্যে বেশ হাসি তামাশার কথাবার্তা হচ্ছে। তারা হাসছে আর কথা বলছে। কিছুক্ষণ পর সেখানে নিরঞ্জন একজন ভদ্রলোক, অর্থাৎ কদিন পূর্বে এই ভদ্রলোক এখানে চাল কিনতে এসেছিল, কিন্তু কালীধন তার কাছে চাল বিক্রি করেনি। সেই ভদ্রলোককে নিয়ে দারোগা এবং কয়েকজন কনস্টেবলকে নিয়ে প্রবেশ করে। এদের দেখে কালীধন এবং হারু দত্তের মুখের হাসি মিলিয়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। দারোগা এসে তাদের নাম জানতে চাইলে কালীধন ঠিকই তার নাম বলে, কিন্তু হারু দত্ত তার নাম বলে হারান চন্দ্র দত্ত। যদিও কিছুক্ষণ পর তার নাম যে হারু দত্ত সেটা দারোগা জানতে পারে। দারোগা তাদের থেকে মেয়েদের অবস্থান সম্পর্কে জানতে চায়, যে মেয়েদেরকে তারা কোথায় রেখেছে। এখানে যে সেবাশ্রমের নামে মেয়েদের ধরে এনে অনৈতিক কাজ করানো হয় সেটা দারোগা বুঝতে পারে। তারপর দারোগা নিরঞ্জনের মাধ্যমে জানতে পারে যে কালীধন কমপক্ষে ১,০০,০০০ মণ চাল মজুত করে রেখেছে। এরকম আরও বিভিন্ন অপকর্ম সম্পর্কে জানতে পেরে দারোগা কালীধন, রাজীব সরকার এবং হারু দত্তের বিরুদ্ধে বেশ কয়েকটি চার্জ করে তাদেরকে হাতকড়ি পরিয়ে থানায় নিয়ে যেতে থাকে। দারোগা নিরঞ্জনের মাধ্যমে সেখানে বন্দি মেয়েদের পরিচয় জানতে পারে। বিনোদিনী যে তার বিয়ে করা স্ত্রী সে কথাও জানতে পারে। তারপর দারোগা নিরঞ্জনদেরকে ছেড়ে দিয়ে সেই তিনজন আসামিকে, অর্থাৎ কালীধন, রাজীব সরকার এবং হারু দত্ত, এই তিনজন আসামিকে নিয়ে চলে যায়। তৃতীয় অঙ্ক। দুইটি দৃশ্য আছে এখানে। বিনামূল্যে খাবার বিতরণের একটি স্থানে বহু নিঃস্ব নিরন্ন মানুষ ভিড় করে বসে আছে। এদের মধ্যে কুঞ্জ এবং রাধিকাও আছে। এসব মানুষের মধ্যে বেশ কথাবার্তা হচ্ছে। একজন ভিখারিনী বলে যে সরকার রাস্তা থেকে শক্ত সামর্থ্য মেয়ে পুরুষদেরকে ধরে গাড়ি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, হয়তো ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। আরেকজন বলে ইঞ্জেকশন দিয়ে মারবে না, কারণ ইঞ্জেকশনের থেকেও তাদের মূল্য কম। এবার অনেক ধান হয়েছে, কাটার লোক নেই, তাই এসব শক্ত সামর্থ্য মানুষদেরকে ধরে কোনো ধান খেতে নিয়ে যাচ্ছে, ধান কাটাসহ বিভিন্ন কাজকর্ম করানোর জন্য। এরকম বিভিন্ন কথা চলতে থাকে তাদের মধ্যে। তখন কুঞ্জ বলে যদি যাই তাহলে এভাবেই চলে যাব, কাউকে ধরে নেওয়ার সুযোগ দিব না। তখন কুঞ্জ রাধিকাকে গ্রামে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু গ্রামে কি বা আছে তাদের, তবু গ্রাম গ্রামই। গ্রামে ফিরে যাওয়ার কথা শুনে রাধিকা খুব খুশি হয়, কিন্তু পরক্ষণেই মাখনের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে। কুঞ্জ রাধিকাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে। কুঞ্জ রাধিকাকে বলে এই পোড়ামাটির দেশে আর থাকবো না, চল ফিরে যাই। তারপর কুঞ্জ এবং রাধিকা পাশাপাশি দুজনের হাত ধরে গ্রামের পথে পা বাড়ায়। শহরের চিকিৎসা কেন্দ্র মানে হাসপাতাল, অনেক রোগীর ভিড়। ভিতরে রোগী ধরছে না বলে বাইরেও রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার নার্স সব সময় রোগীদেরকে দেখাশোনা করছে, কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় কোনো ওষুধ নেই, ফুরিয়ে গেছে। চিকিৎসা করার তেমন যন্ত্রপাতিও নেই। ডাক্তার অনেকবার এসবের জন্য উপরের মহলে অনেক চিঠিপত্র লিখেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এভাবে আর চিকিৎসা করা যাচ্ছে না। রোগীদের তেমন কোনো উন্নতি হচ্ছে না, অনেক রোগী মারা যাচ্ছে কেবলমাত্র ওষুধের অভাবে। কিছুক্ষণ পর সেখানে প্রধান আসে। তার আলু থালু বেশ বেশ বুড়িয়ে গেছে, দেখতে অনেকটা পাগলের মতো। বগলে নোংরা কতগুলো কাগজপত্র, হাতে একটা হাঁড়ি, কাঁধে কতগুলো নোংরা শত ছিন্ন জামা কাপড়। প্রধানকে দেখে নার্স এগিয়ে আসে, কি হয়েছে তার জানতে চায়। অবশ্য ডাক্তার এবং নার্স মুচকি মুচকি হাসতে থাকে তাকে পাগল মনে করে।
প্রধান বলে, তার পায়ে খুব ব্যথা, এই আছে এই নেই, এমন ব্যথা, তাই সে ওষুধ নিতে এসেছে। ডাক্তার সেই ব্যথার জায়গায় হাত রাখলে ব্যথাটি হঠাৎ উধাও হয়ে যায়। প্রধান বিভিন্ন অসংলগ্ন কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার প্রধানকে বলে, তোমার ব্যথা বলতে কিছু নেই, ওটা মিথ্যা, তুমি তোমার ব্যথার কথা ভুলে যাও। এই বলে ডাক্তার প্রধানকে চলে যেতে বলে। প্রধান ধীরে ধীরে বিড়বিড় করতে করতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। ডাক্তার এবং নার্স প্রধানের চলে যাওয়ার দিকে বিস্মিতের মতো তাকিয়ে থাকে। চতুর্থ অঙ্ক। তিনটি দৃশ্য রয়েছে। শহর থেকে ফিরে ভাঙা ঘরটি ঠিক করে নিরঞ্জন বাসোপযোগী করে নিয়েছে। সেখানে গ্রামের গৃহস্থ চাষিদেরকে নিয়ে আজ বসেছে সে। নিরঞ্জনই এই ব্যবস্থাটা করেছে, নেতৃত্ব দিচ্ছে দয়াল মণ্ডল। এবার ধান খুব ভালো হয়েছে, কিন্তু কাটার মানুষ নেই। যে দুর্ভিক্ষ গেল, এতে কৃষকদের মনোবল ভেঙে গেছে। অনেকেই অর্থের অভাবে জমি বিক্রি করে দিয়েছে অল্প মূল্যে। সেই জমির ধান এখন কাটবে কিভাবে? তাছাড়া জমিদারের খাজনা বাকি পড়েছে। জমিদার কি তার খাজনা মাফ করে দিবে? তাছাড়া জমিদার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে ধান কেটে নেওয়ার জন্য। এত ধান এই অল্প সময়ে কিভাবে কেটে শেষ করবে? আর এখনই যদি এসব ফসল কেটে শেষ না করা হয়, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। এরকম বিভিন্ন কথাবার্তা বলতে থাকে তারা। তারপর দয়াল সকলকে বলে, এই আমিনপুর গ্রামে 40-50 গৃহস্থ ঘর রয়েছে। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বাদ দিলেও শক্ত সামর্থ্য মানুষ পাওয়া যাবে প্রায় 25 ঘরের। তাহলে এই 25 ঘরের মানুষেরা মিলে যদি একসাথে কাজ করা হয়, তাহলে কিন্তু কোনো সমস্যাই আর থাকবে না। সকলেই মিলে মিশে সকলের ক্ষেতের ধান কেটে দিবে। একসাথে 25টি হাত খেতে পড়লে শীঘ্রই ক্ষেতের ধান কাটা হয়ে যাবে। তারপর ধান বাড়িতে তুলতে হবে। সকলে আনন্দ করে মিলে মিশে কাজ করতে হবে। এবং পুনরায় যদি দুর্ভিক্ষ হয়, তাহলে যেন এই গ্রামের মানুষদেরকে আর না খেতে পেয়ে মৃত্যুবরণ করতে না হয়, এজন্য ধর্মগোলার ব্যবস্থা করা হবে। অর্থাৎ প্রতিটি গৃহস্থ বাড়ি থেকেই নির্দিষ্ট পরিমাণ ধান নিয়ে একটি বড় গোলায় রাখা হবে। বিপদে আপদে সেখান থেকে ধান বের করে বিপদগ্রস্তকে দেওয়া হবে। দয়ালের এই প্রস্তাবটি সকলেই বেশ পছন্দ করে। সকলেই দয়ালের কথায় সম্মতি দিলে মিটিং ভেঙে যায়। রাতে আবার দয়ালের বাড়িতে মিটিং বসবে। সন্ধ্যার পর নিরঞ্জন বারান্দার ওপর শুয়ে আছে। বিনোদিনী উঠানে ভাত রান্না করছে। এমন সময় কুঞ্জর কথা শোনা যায়। কুঞ্জ এবং রাধিকা তাদের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বাড়িটা তারা চিনতে পারছে না। ভাঙা বাড়িটা যে নিরঞ্জন ঠিক করেছে, সেটা তো কুঞ্জ আর জানে না। সে ভেবেছে তার ফেলে যাওয়া বাড়িটা সেই ভাঙা অবস্থাতে আছে, তাই সে বাড়িটাকে ঠিক চিনতে পারছে না। তখন কুঞ্জর শব্দ শুনে নিরঞ্জন বেরিয়ে আসে। নিরঞ্জন আগন্তুকের পরিচয় জানতে চাইলে আগন্তুক জানতে চায় এখানে প্রধানের বাড়ি কোনটা। তখন এক কথায় দুই কথায় কুঞ্জ নিরঞ্জনের গলা চিনতে পারে। কিছুক্ষণ পর নিরঞ্জনও কুঞ্জকে চিনতে পারে। কুঞ্জ নিরঞ্জনকে বুকে টেনে নেয়। রাধিকা জড়িয়ে ধরে বিনোদিনীকে। আনন্দে সকলেই কেঁদে ফেলে। কুঞ্জর বাড়ি। সদ্য কাটা ফসলে উঠোন ভরে আছে। উঠোনের এক পাশে নিরঞ্জন বসে কাজ করছে, অন্য পাশে রাধিকা এবং বিনোদিনী কাজ করছে। নতুন ফসল পেয়ে সকলেই বেশ খুশি। একটা বিষয় নিয়ে রাধিকা এবং বিনোদিনীর মধ্যে খুব হাসাহাসি হচ্ছে। কিছুক্ষণ পর কুঞ্জ চলে আসে। সে ধর্মগোলার জন্য নির্দিষ্ট অর্থাৎ 10 কাঠা ধান দেওয়ার বিষয়ে কথা বলতে থাকে। কুঞ্জ 1 কাঠা বেশি ধান দিবে ধর্মগোলায়। এই নিয়ে হাসি মুখর কথাবার্তার মাঝে দয়াল মণ্ডল আসে এখানে। দয়াল মণ্ডলও তাদের সাথে আনন্দে যোগ দেয়। নিরঞ্জন দয়ালকে জিজ্ঞেস করে, কদিন পরেই তো নবান্ন, প্রতি বছরের মতো এবারও নবান্ন উৎসব হবে কিনা? দয়াল বলে, অবশ্যই হবে। তখন নিরঞ্জন নবান্ন উৎসবে দয়ালের সাথে লাঠি খেলা করতে চায়। দয়াল তখন হেসে বলে, নিরঞ্জন যদি দয়ালের সাথে লাঠি খেলায় হেরে যায়, তাহলে সে যেন দয়ালকে 1 সের জিলাপি খাওয়ায়। নিরঞ্জন রাজি হয়। তারপর হাসতে হাসতে দয়াল চলে যায়। কুঞ্জ ধর্মগোলার ধানের হিসেব করতে করতে প্রধানের কথা স্মরণ করে। এই ধানগুলো প্রধানের ক্ষেতের, অথচ প্রধান এখানে নেই। এখানে প্রধান থাকলে খুবই খুশি হতো আজ। কত ফলন হয়েছে তার ক্ষেতে। কুঞ্জ ভাবে,
প্রধান এখন কোথায় আছে কে জানে, হয়তো মরে গিয়েই থাকবে। কুঞ্জ প্রধানের কথা ভেবে মন খারাপ করে। বিকেলবেলা, মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তর। বিকেলের আলোয় উদ্ভাসিত হয়ে গেছে চরাচর। আজ নবান্ন উৎসব। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তাই ভিড় করেছে এই মরা গাঙ্গের ধারে। সকলের স্বাস্থ্যে সদ্য শেষ হওয়া দুর্ভিক্ষের ছাপ স্পষ্ট হয়ে আছে। তবু এই মরা গাঙ্গের ধারে চলছে নবান্নের উৎসব। অফুরন্ত প্রাণস্ফূর্তিতে মেতে উঠেছে সব কৃষাণীরা। তারা বিভিন্নভাবে বসে আছে, গল্প করছে, হাসাহাসি করছে। সামনে একদল চাষি মোরগ কোলে করে বসে আছে। মোরগ লড়াই হবে। মোরগদের পায়ে সুতো বাঁধা, মাঝে মাঝে ডানা ঝাপটে শব্দ করে উঠছে। চাষি রমণীদের গান শেষ হতেই মোরগদের লড়াই শুরু হলো। ভিড় করে দাঁড়ালো সব দর্শকরা। জোড়ায় জোড়ায় লড়াই। এই লড়াইয়ে বাজি জিতল ফেকু মিয়া। ফেকু মিয়াকে নতুন একটা গামছা এবং একটি কাস্তে দিয়ে সম্মানিত করা হলো। মোরগের লড়াই শেষ হতেই চাষিদের গান শুরু হলো, আর সেই গান ছাপিয়ে উঠল ধাবমান গরুর খুরের শব্দ। গরু দৌড় হচ্ছে। গরু দৌড় প্রতিযোগিতায় জয়ী হলো রহমতুল্লাহ। রহমতুল্লাহকে দেওয়া হলো একটা নতুন কাপড় এবং একটি নতুন লাঙল। লাঙলটি দিয়েছে দয়াল মণ্ডল। গরু দৌড় শেষ হতে সঙ্গে সঙ্গে শুরু হলো লাঠি খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছে নিরঞ্জন এবং দয়াল মণ্ডল। এই খেলাটি 3 রাউন্ডে শেষ হয়। 2 রাউন্ড শেষ হতেই প্রধান এসে হাজির। 2-4 জন দর্শকের দৃষ্টি পড়ল প্রধানের উপর। প্রধানকে তারা ঠিক চিনতে পারছে না। কেমন পাগলের মতো হয়ে গেছে প্রধান। চুল দাড়ি অগোছালো, প্রায় জট পাকানো, জীর্ণ শীর্ণ শরীর। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তারা প্রধানকে চিনতে পারল এবং সাথে সাথেই তারা প্রধান প্রধান এসেছে, মোড়ল এসেছে বলে চেঁচিয়ে উঠল। এরপর সকলেই প্রধানকে দেখতে পেল। খেলা থেমে গেল। প্রধান বলতে লাগলো, আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি। কুঞ্জ এবং নিরঞ্জন দৌড়ে প্রধানের কাছে গেল। তারা জড়িয়ে ধরল প্রধানকে। প্রধান যেন এখন প্রকৃতিস্থ হতে শুরু করেছে। ধীরে ধীরে সকলকে চিনতে পারছে। সকলের সাথে স্বাভাবিকভাবেই হাসি মুখে কথা বলছে। দয়ালও চলে আসলো প্রধানের কাছে। আনন্দের অশ্রু বেয়ে পড়ল তাদের চোখ দিয়ে। নবান্ন উৎসব দেখে প্রধান খুশি হয়ে বলতে লাগলো, নবান্নের উৎসব ভালো ভালো, নবান্ন ভালো। সুদিন পড়েছে সব। দুঃখের দিন সব কেটে গেছে। কেটে গেছে সব দুঃখের দিন, আর আসবে না। কিন্তু প্রধানের মনে একটা শঙ্কা, আবার যদি দুঃখের দিন ফিরে আসে? তখন দয়াল বলল, আর আসবে না দুঃখের দিন, কারণ এখন সকল কৃষক একাত্ম হয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর যদি দুঃখের দিন ফিরেও আসে তাহলেও তাদের ভাবনা নেই, কারণ সকল কৃষক মিলে সেই দুঃসময়কে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, জোর প্রতিরোধ করবে। তারপর দয়াল এবং প্রধান খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরল।